হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন সায়েন্সের ক্লাস নিয়ে। ডিয়ার স্টুডেন্টস, তোমরা হয়তো সায়েন্সের ব্যাপারটা বুঝে গেছো। তো তোমাদের সায়েন্সটাকে আমি দুটো ভাবে নিয়ে যাব। একটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ চলছে, আমাদের ফিজিক্স শুরু করেছি, এবং আরেকটা চলছে সেটা হচ্ছে আমরা একদম অনলাইনার পরীক্ষার উপযুক্ত অনলাইনার বেস সেটা করছি। এবং এই সিরিজগুলো একটু লেন্দি সিরিজ, যেখানে আমরা ম্যাক্সিমামটাই তথ্য সমৃদ্ধ পরীক্ষা যেহেতু খুব তাড়াতাড়ি এসে যাবে, কারণ লকডাউন সিচুয়েশন প্রায় অনেকটা স্টেবল হয়ে এসেছে। লকডাউনটা ওপেন হলেই কিন্তু পরীক্ষা আমাদের কিন্তু পরপর এসে যাবে। তো যার জন্য এই সিরিজগুলো একটু লেন্দি করব, কারণ যাতে যতটা বেশি তথ্য তোমাদেরকে আমি প্রোভাইড করে দিতে পারি তোমাদের কিন্তু ততটাই উপকার হবে। ওকে, তো তোমরা যখন প্রত্যেকে এই সেশনটা দেখবে, একদম একটা খাতা পেন নিয়ে বসবে, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা ইম্পর্টেন্ট যে ডিসকাশন সেটাকে নোট ডাউন করে নেবে, তাতে কিন্তু তোমাদের অনেকটাই উপকার হবে। ওকে, কারণ একদম অনলাইনার হিসাবে এগুলো করব, যাতে অনেক কন্টেন্ট একসঙ্গে তোমরা পাও, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু মিলিয়ে মিশিয়ে এখানে আমরা ডিসকাস করব। ওকে ডিয়ার স্টুডেন্ট, তো চলো আমরা ফার্স্ট একটা কোশ্চেনে ডিসকাস করি। দেখো, এটা একটা ফিজিক্স রিলেটেড কোশ্চেন, বাট আসে যে এসআই যে পদ্ধতি আছে, ইউনিট মেজারমেন্টে আমরা আমাদের কতগুলো মেজারমেন্ট পদ্ধতি আছে আমরা দেখেছি, 4টে আছে, সিজিএস, এসআই, এফপিএস, এমকেএস। তো এখানে বলে এসআই যেহেতু ইন্টারন্যাশনাল ইউনিট সিস্টেম, তো এসআই পদ্ধতিতে বলের পরম একক কি, পরীক্ষায় বহুবার এসেছে। তো এসআই পদ্ধতিতে ডিয়ার স্টুডেন্টস, এসআই পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে, বলো, নিউটন। ওকে, তো লেখো ফার্স্ট, এসআই পদ্ধতিতে বলের পরম একক নিউটন। পরেরটা, এক নিউটন এবং সিজিএস পদ্ধতিতে, তাহলে একটু লিখে নিই সিজিএস এ কি। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক আমি ডট ডট করে দিচ্ছি, এটা হয় ডাইন। এবং ডাইন আর নিউটনের মধ্যে রিলেশন কি আছে ডিয়ার স্টুডেন্টস, সেটা 3 নাম্বার লিখে নাও। এক নিউটন সমান 10⁵ ডাইন। এটাও কিন্তু পরীক্ষাতে যে নিউমেরিক্যাল গুলো দেয় সেখানে কনভার্সন করতে আমাদের কাজে লাগবে। ওকে, পরের একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি, দার্শনিকের উল। দার্শনিকের উল কোন যৌগকে বলা হয়? ডিয়ার স্টুডেন্ট, দার্শনিকের উল বলা হয় জিঙ্ক অক্সাইডকে, ZnO। জিঙ্ক অক্সাইডকে বলা হয় দার্শনিকের উল। ওকে, তোমরা ZnO মানে মনে রাখবে, কারণ দেখো অনেক সময় কিন্তু গ্রুপ ডি যে এক্সাম, সেখানে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে যে কোনো কম্পাউন্ডের নামের কিন্তু কেমিক্যাল নামটা জানতে চায়, মানে সিম্বলটা জানতে চায়। তো জিঙ্ক অক্সাইড বললে হবে না, ZnO জানতে হবে। তো এটা কি? জিঙ্ক অক্সাইড। জিঙ্ক অক্সাইড। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, এই যে আমরা অমেরুদণ্ডী প্রাণী, আমাদের প্রাণী জগৎকে দুটো ভাগে ভাগ করি, যাদের পিছনে ব্যাকবোন বা ভার্টিব্রাল আছে তাদেরকে বলা হয় ভার্টিব্রাল কলম, যাদেরকে রয়েছে তাদেরকে বলা হয় মেরুদণ্ড প্রাণী, আর যাদের নেই বা অ্যাবসেন্স তাদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। তাহলে অমেরুদণ্ডী প্রাণীর যে রক্ত, সেখানে যে রঞ্জক থাকে, যেমন আমাদের মেরুদণ্ড প্রাণী, আমাদের দেহের যে রঞ্জক থাকে তা কি? হিমোগ্লোবিন থাকে। ওকে, তো তার মানে আমার কোশ্চেন হচ্ছে, কোন অমেরুদণ্ডী প্রাণীর দেহে কোনো সাজরঞ্জক থাকে না? ওকে, কোন অমেরুদণ্ডী প্রাণীর শ্বাসরঞ্জক, প্রাণীর দেহ রক্তে শ্বাসরঞ্জক থাকে না?
কার থাকে না? ককরোচ বা আরশোলা। আরশোলার দেহে কোনো রক্তে শ্বাসরঞ্জক থাকে না। তো শ্বাসরঞ্জক না থাকলে কি হবে? রক্তের রং কিছু হবে না, নর্মাল সাদা। কত হলো? 5 হলো। চলো 6 নম্বর কোশ্চেন নিয়ে ডিসকাস করব। পরপর তোমরা নোট ডাউন করে যাবে, পরপর নোট ডাউন করে যাবে, তথ্য সমৃদ্ধি ক্লাস লাগবে আমার। 6 নম্বর, চলো 6 নম্বর দেখো, সিনকোনা গাছের কোন অংশ থেকে আমরা কুইনাইন প্রস্তুত করি? তাহলে সিনকোনা, আমি একদম অ্যান্সারটা লিখে দিচ্ছি। সিনকোনা গাছের ছাল বা বাকল বলা হয়, বাকল থেকে কুইনাইন প্রস্তুত করা হয়। ওকে, কোশ্চেন নাম্বার 7 দেখো, সিনকোনা গাছের ছাল থেকে যেমন আমরা ওটা প্রস্তুত করলাম যে কুইনাইন, এবার কুইনাইন কি কাজে লাগে? উচ্চ রক্তচাপ কমাতে কাজে লাগে। ওকে, উচ্চ রক্তচাপ কমাতে কুইনাইন আমাদের কাজে লাগে। এবার মানব শরীরে যে মৌলটি সবথেকে বেশি পরিমাণে থাকে তার নাম হচ্ছে কি জানা আছে? অক্সিজেন। মানবদেহে যে মৌলটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেই মৌলটি হচ্ছে অক্সিজেন। যে মৌল সর্বাধিক, লিখে দিচ্ছি, সর্বাধিক থাকে সেটা হচ্ছে অক্সিজেন, O2। ওকে, এবার 8 নাম্বার লেখো, পরেরটা লেখো, মাছ কিসের সাহায্যে শ্বাসকার্য চালায়? মাছ ফুলকার সাহায্যে। ফুলকা। মাছের দু রকম ক্যাটাগরি হয়, একটা হচ্ছে জিওল মাছ হয় আর একটা নর্মাল মাছ থাকছে। তো জিওল গোত্রীয় যে মাছ তাদের একটা অতিরিক্ত শ্বাসযন্ত্র থাকে, আর নর্মাল অন অ্যান এভারেজ সমস্ত মাছেরই কিন্তু মানে মাথার দুপাশে যেটা থাকে কি ফুলকা থাকে, সেই ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আশা করি বুঝে গেছো। চলো নেক্সট, কালকে আমরা একটা কোশ্চেন করেছিলাম, সেই রিলেটেড একটা কোশ্চেন বলে দিচ্ছি। তাহলে ইলেকট্রোম্যাগনেট তৈরিতে কোন মেটাল ব্যবহার করা হয় বলো? কালকে এরকম একটা আগের সায়েন্স ক্লাসে আমরা ডিসকাস করেছি, কাঁচা লোহা ব্যবহার করা হয়। তাহলে ইলেকট্রোম্যাগনেট তৈরিতে কাঁচা লোহা ব্যবহার করা হয়, কাঁচা লোহা ব্যবহার হয়। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10, তো এইডস, তোমরা এইডস এর নাম শুনেছো? AIDS। এই এইডস রোগটার প্রথম নামকরণ কে করেছিলেন, বা এই গবেষণা করে কে প্রথম এই এইডস রোগের সম্বন্ধে ধারণা দিয়েছিলেন? লেখো, MS গাটালিয়ার।
এই এইডস এর ফুল ফর্মটাও অনেক সময় আসে অনেক পরীক্ষায়। এইডস এর ফুল ফর্মটা কি? অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করি বোঝা গেছে প্রত্যেকটা কোশ্চেন। দেখো নতুন করে কিছু বোঝার নাই, এগুলো একদম ওয়ান লাইনার হিসাবে তোমাকে মনে রাখতে হবে প্রত্যেকটা। আমি চাইছি এই তথ্য সমৃদ্ধ ব্যাপারটা করতে, কারণ হচ্ছে দেখো পিপিটি বানিয়ে 4টে অপশন দিয়ে তোমার সামনে একটা করে অপশন বলো কোনটা হবে, খানিকক্ষণ আমি ওয়েট করলাম, তুমি খানিকক্ষণ ঢোক গিললে, একটা অ্যান্সার দিলে, এইসব করে সময় নষ্ট করে লাভ নেই। একদম সুপার স্পিডে এগিয়ে যেতে হবে। আমার যদি আমি 30 মিনিটের ক্লাস নিই, আমার যেন 30 মিনিটে 30টা থেকে 40টা কোশ্চেন আমি যেন ডিসকাস করে দিতে পারি, সেটাই তোমাদের লাভ। কোথাও নাটক করে লাভ নেই। অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্মে দেখি বসে বসে নাটক হয়, নাটক করে লাভ নেই। কন্টেন্ট বেশি নাও, বেশি করে বাড়িতে স্টাডি করো। চলো তো ডিয়ার স্টুডেন্ট, নেক্সট কোশ্চেনের দিকে আমরা চলে যাব। নেক্সট কোশ্চেন কি ডিসকাস করব? দেখো আমরা বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় গাছ জানি, যেমন আমাদের মরুভূমি অঞ্চলে বিভিন্ন রকমের ক্যাকটাস জাতীয় গাছ হয়ে থাকে। আবার আমাদের কিছু কিছু জায়গায় ফণিবনসা গাছকেও আমরা দেখেছি, আমরা লেবু গাছকে দেখেছি, আমরা বাবলা গাছকে দেখেছি। এই সমস্ত গাছ যারা কাঁটা জাতীয় গাছ, এক প্রকার এই কাঁটাগুলো কি? কোশ্চেন আসে এই কাঁটাগুলো কি? মনে রাখবে যে সমস্ত গাছের কাঁটা হয় সেগুলো পাতার পরবর্তী রূপ। ওকে, পাতার পরবর্তী রূপ। এবার একটু জেনে রাখো, শুধু পরীক্ষার জন্য ওইটুকু জানলেই হবে যে কাঁটা জাতীয় গাছের কাঁটাটা হচ্ছে পাতার পরবর্তীত রূপ। ওকে, এবার এই পাতাটা চেঞ্জ হয়ে কাঁটায় কেন হয়? রেট অফ এভাপোরেশন বা বাষ্পমোচনের হারটাকে কমানোর জন্য, যাতে অতিরিক্ত, কারণ ওই সমস্ত গাছের শিরা থেকে যে জলটা অনেক কষ্ট করে তারা অ্যাবজর্ব করে নিয়ে আসে, তো সেটা যদি ম্যাক্সিমামটা এভাপোরেট হয়ে যায় তাহলে কি হবে? গাছটা মারা যাবে ল্যাক অফ ওয়াটার হয়ে। তো যার জন্য কি হয়, সেই গাছগুলোকে ওই পাতাগুলো চেঞ্জ হয়ে যায় ক্যাকটাসে, মানে কাঁটায়, সেই কাঁটায় রূপান্তরিত হয়ে যায়। আশা করি বুঝতে পারলে। তো চলো একদম সামারিতে লিখে নিই। 11 নম্বর হবে লেবু, বাবলা, কমা দিয়ে বাবলা, আবার কমা দিয়ে দেখো ক্যাকটাস, প্রভৃতি গাছে পাতা, কাঁটা পাতার পরবর্তীত রূপ। কাঁটা কমা দিয়ে দেখো পাতার পরবর্তীত রূপ। ওকে, চলো 12 নম্বরের আমরা একটা কোশ্চেন ডিসকাস করব। একজন ম্যাচিওর বা একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক মানুষের মাথার ওজন কত? ওকে, 1.36 কেজি, এটা একদম মনে রাখবে। একজন পূর্ণবয়স্ক মানুষের মাথার ওজন কত? 1.36 কেজি। ওকে, চলো 13 ডিসকাস করি। মটর যে গাছ আছে, মটর গাছ, তো মটর গাছের মূলে, মূল যে থাকে, মূলে বসবাসকারী জীবাণুর নাম কি? এক প্রকার জীবাণু থাকে, তার নাম হচ্ছে, সেটা খুব ভালো কাজ করে, কিন্তু জীবাণু শুনলে জীবাণু, কিন্তু সে ভালো কাজ করে। সে কি করে? নাইট্রোজেনকে অ্যাবজর্ব করে ওখানে নাইট্রোজেন সমৃদ্ধি করে, তার নাম হচ্ছে রাইজোবিয়াম। তাহলে মটর গাছের মূলে বসবাসকারী জীবাণু হলো
রাইজোবিয়াম। ওকে ডিয়ার স্টুডেন্টস, অনেক সময় পরীক্ষা কোশ্চেন দেয় চুন জল। চলো কোশ্চেন নাম্বার 40, চুন জল। চুন জলে থাকে, চুন জলে কি থাকে বা চুন জলে চুন জলে থাকেই লেখো, চুন জলে কি থাকে? ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকে ডিয়ার স্টুডেন্টস, ক্যালসিয়াম হাইড্রক্সাইড থাকে, বা চুন জলকে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বলে। ক্যালসিয়াম হাইড্রক্সাইড, হাইড্রক্সাইড। কেমিক্যাল ফর্মুলা CaOH হোল টুয়াইস, চুন জল। আর একটা হয় কলি চুন, এটাও লেখো, কোশ্চেন নাম্বার 15, কলি চুন। কলি চুন যেটাকে বলা হয় শুকনো চুন, ওকে, কলি চুন। এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, এটা হাইড্রক্সাইড OH আছে বলে, আর একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। সেটার নাম কেমিক্যাল ফর্মুলা CaO, ওকে। এগুলো একদম কিন্তু মাথায় ঢুকিয়ে নাও, যেন ওয়ান লাইনার হিসাবে যে জন্য তোমাদের কাছে তুলে দিচ্ছি সেটা যেন সাকসেসফুল করে আসতে বলো, কারণ টার্গেট গ্রুপ ডিতে 25-এ 25 করতে হবে। চলো, আশা করি বুঝে গেছো। চলো কোশ্চেন নাম্বার 16 লিখবো। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড যে ঘটে তার জন্য কি কি উপাদানের দরকার হয়? কার্বন ডাই অক্সাইড ঘটার জন্য সালোক সংশ্লেষ, কার্বন ডাই অক্সাইড বলছি, সালোক সংশ্লেষ, সালোক না, সালোক সংশ্লেষ। এটাকে ইংলিশে বলা হয় ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ ঘটার সময় যেগুলো দরকার হয় সেগুলো হচ্ছে সূর্যালোক বা সানলাইট, ক্লোরোফিল, আর কি লাগে? কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, এইগুলো কিন্তু দরকার হয়, ওকে। সালোক সংশ্লেষ ঘটার জন্য সূর্যালোক, কার্বন ডাই অক্সাইড, ওয়াটার, ক্লোরোফিল, এগুলো কিন্তু দরকার হয় ডিয়ার স্টুডেন্টস, ওকে। আরেকটা কোশ্চেন আসতে পারে যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসের সময়, ফটোসিনথেসিসে কোন দশায় কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়? দুটো দশা ঘটে, একটা হচ্ছে আলোক দশা, একটা হচ্ছে অন্ধকার দশা। তো মনে রাখবে কার্বনের কালার কি? কালো, ঠিক আছে। তো কার্বনের বিজারণটা কিন্তু অন্ধকার দশায় হবে, এইভাবে মনে রাখো। তো সালোক সংশ্লেষের অন্ধকার দশায় CO2 বিজারিত হয়, ওকে। চলো 18, দেহের সৈনিক কোষ কাকে বলে? মানব শরীরে বা আমাদের দেহে সৈনিক কোষ কাকে বলে জানো? WBC বা শ্বেত রক্তকণিকা, কারণ
শ্বেত রক্তকণিকার কাজ কি? রোগ প্রতিরোধ করা। তোমার শরীরের ভেতরে যদি কোনো জার্মস ঢুকে যায় তার সঙ্গে ফাইট করবে, ফাইট করে যদি শ্বেত রক্তকণিকা তোমার ঠিকঠাক থাকে, মানে ডব্লিউবিসি হোয়াইট ব্লাড সেল যেটা রয়েছে বা কর্পাসেল যেটাকে বলা হয়, হোয়াইট ব্লাড কর্পাসেল যেটা রয়েছে সেটা যদি তোমার শরীরে ঠিকঠাক পরিমাণে থাকে তাহলে তোমার ইমিউনো সিস্টেমটা ভালো থাকবে। ওকে, তাহলে দেহের সৈনিক কোষ, সৈনিক কোষ বলে ডব্লিউবিসি কে। চলো কোশ্চেন নাম্বার 19। ওকে, সোডিয়াম সিলিকেট, সোডিয়াম সিলিকেট এটা খুব গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? এটা সাবান শিল্পে ব্যবহার করা হয়। সোডিয়াম সিলিকেট সাবান শিল্পে ব্যবহার করা হয়। কেন হয় জানো ডিয়ার স্টুডেন্টস? কিছু আননোন টার্ম খুব কমন, এইগুলো সচরাচর মানে ডিসকাশন শুনবে না, কিন্তু খুব স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন এগুলো। সোডিয়াম সিলিকেট সাবান শিল্পে ব্যবহার হয় কারণ সাবান নরমালি কি খুব নরম, সেটাকে শক্ত করতে হয়, নাহলে কি হবে, নরম থাকলে জলে তাড়াতাড়ি গুলে যাবে। ওকে, খরচা বেশি হয়ে যাবে। তো সাবান শিল্পে সাবানকে শক্ত করার জন্য, হার্ড করবার জন্য সোডিয়াম সিলিকেট ইউজ করা হয়। তাহলে সাবান শিল্পে সাবানকে শক্ত করার জন্য সোডিয়াম সিলিকেট ব্যবহার করা হয়। ওকে ডিয়ার স্টুডেন্ট, চলো কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20, আমাদের যে এই যে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড, ঠিক আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পার্থিব বলছি, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পার্থিব সব থেকে কঠিন ধাতু কি, কঠিন উপাদান কি? ধাতু বলবো না, সরি, এই বিশ্বের সব থেকে কঠিনতম মৌল কি যদি বলা হয়? কঠিনতম মৌল বলতে পারো, অনেক সময় কঠিন অধাতু বলে। মনে রাখবে হিরে বা ডায়মন্ড, কার্বনের একটা রূপভেদ, অ্যালোট্রপ অফ কার্বন বলা হয় হিরেকে। তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের কঠিনতম মৌল হলো হীরা বা ডায়মন্ড বা হীরকও বলে, অনেক সময় হীরকও বলে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। চলো 21-এ যাব। এককোষী যে সমস্ত প্রাণী থাকে, এককোষী প্রাণী, তারা কিভাবে চলাচল করে, হাঁটাচলা করে, মুভমেন্ট করে? এক্সাম্পল হচ্ছে অ্যামিবা। অ্যামিবার হাঁটা চলার পদ্ধতি মানে কিসের সাহায্যে হাঁটাচলা করে? ক্ষণপদ ডিয়ার স্টুডেন্টস, ক্ষণপদ। ওকে, তাহলে এককোষী প্রাণীর গমনাঙ্গ ক্ষণপদ। পাশে অ্যামিবা লিখে রেখে দেবে। এককোষী প্রাণীর এক্সাম্পল অ্যামিবা। আশা করি বুঝতে পেরেছো। এবার এর আগের দিন বলছিলাম সমুদ্রের জল আর সাধারণ জলের মধ্যে সমুদ্রের জলের স্ফুটনাঙ্কটা বেশি, কেন? ওর মধ্যে ওর মধ্যে আরো কিছু লবণ টবণ কিছু উপাদেয় মিশে আছে বলে, তাই তো? তো ডিয়ার স্টুডেন্টস, যার গলনাঙ্ক বেশি তার কিন্তু হিমাঙ্ক কম। ওকে, তার মানে এরকমও কোশ্চেন করতে পারে যে লবণ জলে, লিখে নাও এরকম ভাবে, যে 22 লেখো, লবণ জলের
গলনাঙ্ক বেশি, কমা দিয়ে হিমাঙ্ক কম, চলো 23। এই যে আলো, তোমরা নিউটনের বর্ণচারটি পড়েছো। নিউটনের বর্ণচার থেকে একটা সাদা আলোকে প্রিজমের ভেতর দিয়ে পাস করালে এবং যদি একটা পর্দায় ফেলা হয়, সেখানে পরপর 7টা কালারের আলোর পটি তৈরি হয়, যেটাকে পরপর যদি আমরা বলি ভিবজিওর, বেনিয়া সহ কলা, এইভাবে দেখতে পাই। এই যে আলোগুলো পরপর ওদের যে পটি তৈরি করে, এটা কিসের বেসিসে করে জানো? তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, যার জন্য ওর চ্যুতি কম। চ্যুতি মানে কি? অ্যাবজর্পশন, ওটা কম, যার জন্য ওই লাল আলোর সিগন্যালে ইউজ করা হয় এবং দূর থেকে আমরা দেখতে পাই। এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো যদি মনে রাখো, অনেক পরীক্ষার অনেক, কারণ আমি এত কিছু লেখাবো না, গল্পের আকারে তোমাকে বলে দিচ্ছি এবং লজিক্যালি তার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। তুমি যদি প্রত্যেকটা মানে ব্যাখ্যা ভালো করে মনে রাখতে পারো, তোমার অর্ধেক কোশ্চেন এখানেই সলভ হয়ে যাবে। ক্লাসে বসে ইনস্ট্যান্ট পড়া, এটাই প্র্যাকটিস করো। ওকে, তো আমাদের যে আলোর যে বর্ণগুলো হয়, সেই বর্ণগুলোকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি বা পৃথক করতে পারি তাদের তরঙ্গ দৈর্ঘ্যের উপর বেস করে। ওকে, তার মানে বেগুনি রঙের যে বর্ণ, তার চ্যুতি, বেগুনি রঙের বর্ণের চ্যুতি কিন্তু কম, তাই তো? কারণ যদি চ্যুতি কম হয় তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? বেশি হবে। সরি, তার মানে বেগুনি রঙের বর্ণের, আমি একটা ভুল বললাম, বেগুনি রঙের বর্ণের কিন্তু চ্যুতিটা কিন্তু বেশি। আর এখানে আমরা লিখব যে আলোর রং নির্ভর করে তার তরঙ্গ দৈর্ঘ্যের উপরে। ওকে, আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, চ্যুতি কম, সেটা অনেক দূর যাবে। তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে এটাও লিখে নাও, লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, চ্যুতি কম। বিপরীত দিক থেকে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম, আর এটা কি হবে? চ্যুতিটা কি হবে? একটা কম হলে একটা বেশি হতেই হবে, তবেই দূর থেকে দেখা যাবে কি কাছ থেকে দেখা যাবে। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তরঙ্গ দৈর্ঘ্য মানে অনেক দূর থেকে তুমি দেখতে পাবে। চ্যুতি কম মানে এর শোষণটা কম। বেগুনি বর্ণের চ্যুতিটা বেশি মানে শোষণটা বেশি, তার জন্য এই কম দূর থেকে দেখা যায়, মানে খুব বেশি দূর থেকে দেখা যায় না। তো যার জন্য কিন্তু সিগন্যালিং কোনো সিস্টেমে আমরা বেগুনি রঙের বর্ণ আমরা ব্যবহার করি না। ওকে ডিয়ার স্টুডেন্টস, কয়লার অন্তর্ধূম মানে একটা কয়লা এলো, সেই কয়লাটাকে পুরোপুরি আমরা পোড়াতে পারলাম না, আধা পুড়েছে, সেই রকম কয়লা থেকে কি গ্যাস নির্গত হয়? নর্মালি যেন কোনো কিছু পোড়ালে কার্বন ডাই অক্সাইড বেরোয়, তাই তো? কিন্তু কয়লার অন্তর্ধূম করলে বা কয়লার যদি তুমি অর্ধেকটা পোড়াও, মানে অর্ধেক পোড়ালে তার যতটা ক্যালোরিফিক ভ্যালু পাওয়ার দরকার ছিল তুমি ততটা পেলে না, তো সেরকম ভাবে যদি তাকে পোড়াও, সেক্ষেত্রে কি পাবে? কার্বন মনোক্সাইড পাবে। লেখো কয়লার অসম্পূর্ণ দহন, লেখো পারফেক্ট ভাষা হচ্ছে কয়লার অসম্পূর্ণ দহন। কয়লার অসম্পূর্ণ
দহনে দহনে CO উৎপন্ন হয়। আশা করি বুঝে গেছো। আর যদি পুরোটা ডিজলভ হতো তাহলে কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড এইগুলো বেরোতো। ওকে, চলো 27 নম্বরে চলে যাচ্ছি। তো ধাতুর উপরে, যে কোনো ধাতুর উপরে যখন সেই ধাতুর থেকে কম টেম্পারমেন্ট যুক্ত ধাতুর আস্তরণ দেওয়া হয়, যেমন লোহার উপরে জিঙ্কের যদি প্রলেপ দেওয়া হয়, সেই ঘটনাটাকে বা ফেনোমেনাটাকে কি বলে? খুব ভালো কোশ্চেন, বহু পরীক্ষায় আসে। সেটাকে বলা হয় গ্যালভানাইজেশন বলে ডিয়ার স্টুডেন্টস। এটা থেকে কি হয়? ধাতুর ক্ষয়রোধ করা যায়। মানে কোনো ধাতুকে যদি তুমি দীর্ঘদিন যদি ওপেন এয়ারে ফেলে রেখে দাও, একটা লোহাকে দীর্ঘদিন বাইরে ফেলে রেখে দাও, বাইরের যে অ্যাটমসফিয়ারের মধ্যে হিউমিডিটি রয়েছে, টেম্পারেচার রয়েছে, তার ফলে কি হবে? ওর উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়বে। সেটাকে কি বলা হয়? মরিচা বলা হয়ে থাকে, মরিচা। তো সে মরিচা পড়লে কি হয়? লোহাটা আস্তে আস্তে রাস্টিং বা ক্ষয় হয়ে যায়, এক প্রকার জারণ ঘটে। ঘটনাটা জারণ ঘটে। অক্সিজেন যুক্ত হওয়াকে বলে জারণ, হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে বলা হয় বিজারণ। ডিয়ার স্টুডেন্টস, জারণ বিজারণ যখন চ্যাপ্টার ওয়াইজ কেমিস্ট্রি আসবো তখন আরো ভালো বুঝিয়ে দেবো। ওকে, তাহলে অক্সিজেন যুক্ত হচ্ছে, লোহার ফর্মুলা কি? Fe, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে, হাইড্রোজেনের H2O থেকে অক্সিজেন আসছে, তাহলে FeO ফেরাস অক্সাইড তৈরি হচ্ছে। ওকে, এটা কি? এটা মরিচা তৈরি করছে। তো ডিয়ার স্টুডেন্ট লিখে নাও, কোন ধাতুর উপরে অপর কোন ধাতুর ধাতু বলবো ঠিক কথা? হ্যাঁ, ধাতুই বলো, কারণ হচ্ছে জিঙ্ক তো এক প্রকার, জিঙ্ক দিয়ে প্রলেপ দিই, বা জিঙ্কের কথাই লেখো। কোশ্চেনটা এইভাবে থাকে যে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেয়াকে লেখো, জিঙ্কের প্রলেপ দেবার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। ওকে, গ্যালভানাইজেশন বলে। আশা করি বুঝে গেছো। চলো কোশ্চেন নাম্বার 28 চলে যাই। 28, ভরবেগের যে সংরক্ষণ সূত্র বা ভরবেগের নিত্যতা সূত্র, এটা নিউটনের কোন সূত্র থেকে পাওয়া যায়? নিউটনের চ্যাপ্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেক পরীক্ষা ফিজিক্সের জায়গাটায় কোশ্চেন করে, ইভেন WBCS পরীক্ষাগুলো পর্যন্ত। তো দেখো, নিউটনের তিনটে সূত্র, তিন রকম। প্রথম সূত্রকে বলা হয়ে থাকে নিউটনের কি বলা হয়? ইনার্সিয়া বা জড়তার সূত্র। সেকেন্ড, ফোর্সের যে আমাদের যে ডিরাইভেশন সেটা আমরা পাচ্ছি। আর থার্ড ল, অ্যাকশন রিঅ্যাকশন অর কনজারভেশন অফ এনার্জি, কনজারভেশন অফ এনার্জি বলা হয়ে থাকে, বা শক্তির সংরক্ষণ সূত্র বা গতিসূত্রের সংরক্ষণ সূত্র বলা থাকে, বা ভরবেগ সংরক্ষণ সূত্র বলা হয়ে থাকে। তাহলে ভরবেগ সংরক্ষণ সূত্র বলা হয় নিউটনস থার্ড ল। চলো 29, উদ্ভিদ তার দেহে যতটা জল কাজে লাগে ফটোসিনথেসিসের জন্য সেটা তো কাজে লাগায়, তারপর দেহের যেটা এক্সেস জল আমরা যেমন আমাদের ঘর্মগ্রন্থির মাধ্যমে বার করে দিই, উদ্ভিদ কি করে? পাতার মাধ্যমে বার করে দেয়। সেই পাতার মাধ্যমে এক্সেস জলটাকে বার করে দেবার ঘটনাটাকে কি বলা হয়? বাষ্পমোচন বলে। ওকে, বাষ্পমোচন বলে। উদ্ভিদে
পাতার মাধ্যমে অতিরিক্ত জল বের করে দেওয়ার ঘটনাকে বাষ্পমোচন বলে। ওকে, লাস্ট একটা কোশ্চেন বলবো। এই কোশ্চেনটা 30 নাম্বার হবে তোমাদের হিসাবে, আমার হিসাবে 30 নাম্বার। এই কোশ্চেনটার অ্যান্সার কমেন্টসে জানাবে অ্যাজ এ হোমওয়ার্ক। কোন মহাকাশচারী আকাশের রং কি দেখে? অপশন এ সাদা, অপশন বি নীল, অপশন সি লাল, অপশন ডি কালো। বহু পরীক্ষায় এসেছে কোশ্চেনটা। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই আমরা আজ থেকে যে এই অনলাইনের সিরিজগুলো একদম সায়েন্স দাদাগিরি ভাবে শুরু করলাম। কারণ দেখো, পড়ার মাঝে অনেক আমি কথা বলতে পারি, কিন্তু আমি চাই না তোমরা যেটুকু টাইম নষ্ট করে, যেটুকু ফোনের নেট খরচা করে আমার এই ক্লাসটা দেখছো, সেই ক্লাসটা যাতে তোমার কাছে একটুও না মনে হয় যে আমার বেকার টাইম গেল বা বেকার সময় গেল। মানে আমি তোমার টাইমটার ভ্যালু অ্যাড করতে চাই, আর কিচ্ছু না। কারণ আমি এর আগেও প্রত্যেকটা ক্লাস করেছি, তোমাদের হয়তো ক্লাসগুলো পছন্দ হয়েছে কি হয় না আমি কিচ্ছু বুঝতে পারিনি। কারণ তোমরা লাইক দাও না, তোমরা অপছন্দ হলে ডিসলাইকও করো না। তোমরা জড় পদার্থ আমি বুঝে গেছি, একদম পরিষ্কার তোমরা জড় পদার্থ। তো আজ থেকে আর বলবোও না লাইক করতে, আর বলবোও না বন্ধুদের মধ্যে শেয়ার করতে। কারণ তোমরা হলে বাঙালি, তোমাদের মধ্যে সেই মানবিকতাটুকু নেই যে একটা ফ্রি প্ল্যাটফর্মে যখন রয়েছি, একটা ভালো কন্টেন্ট যখন চলছে বা ভালো ক্লাস যখন চলছে, সেটা বন্ধুদের মধ্যে শেয়ার করি, বা ক্লাসটা যদি ভালো লাগে লাইক করি, খারাপ লাগলে ডিসলাইক করি। সেই মানবিকতা বোধটুকু যখন নেই, খুব ভালো কথা। মানুষ যদি জেগে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না, এটা আমরা জানি। তো আমরা তোমাদের কোনো ফিডব্যাক পাইনি, আমরা আমাদের মতনই সিরিজ নিয়ে যাচ্ছি। তো আবার এর যে কন্টিনিউ পার্ট, সেটা আবার পরে নিয়ে আসবো পরের ক্লাসে। ততক্ষণ প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সাথে থেকো। থ্যাংক ইউ।